জনাব ফজলুর রহমান, জোর করে যদি 15ই আগস্ট পালন করাটা আমরা অন্যায়ভাবে দেখি, তাহলে জোর করে পালনের যে বাধা দেওয়ার যে বিষয়টি, সেটিকে আসলে কিভাবে দেখতে চান? যেই একজন রিকশা চালক, একজন সাধারণ মানুষ কেন শ্রদ্ধা জানাতে পারবে না, সেখানে আসলে অসুবিধাটা কোথায়? আপনি আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আগস্ট মাসের 16 তারিখ 25 আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটেছে 1975 সনের 15ই আগস্ট। পাক্কা 50 বছর একদিন। এই 50 বছর একদিনই আমার বঙ্গবন্ধুর হত্যা নিয়ে ইতিহাসের পর্যায়ে পর্যায়ে পরতে আমার ঘটনা প্রবাহ, এগুলো আমি সবসময় সবাইকে বলেছি এবং সবাই টেলিভিশনে আছে। তো এখন আবার শুরু হয়েছে তার 15ই আগস্টের ফুল দেওয়া না দেওয়া ইত্যাদি নিয়ে। এগুলো বলতে গেলে এগুলো ইতিহাসের উপরে ছেড়ে দিতে চাই আমি, এবং আমার মাথায় আসে না আপনি যেটা বলছেন সেটা হলো হত্যা প্রচেষ্টা। একজন রিক্সাওয়ালা ফুল দিতে গেছে, সেটা একটা হত্যা প্রচেষ্টা কিভাবে কি কারণে করছে পুলিশ আমি জানি না, কিন্তু এটা হওয়ার কথা না। 1, 2 নম্বর হলো যে কোনো লোক মারা গেলে এটা পারিবারিকভাবে হোক জাতীয়ভাবে হোক ফুল কেউ দিতে যেতে পারে। এটার জন্য কালকে যা ঘটলো এটার পিছনে আমি দেখলাম যে আমাদের দলের কিছু স্লোগান হয়েছে, বিএনপির নেতা কর্মীরা স্লোগান দিয়েছে, আমি শুনছি সারাদিন, আমি দেখছি এগুলো। এবং সেই স্লোগানে কিছুটা এরকম ছিল যে তারেক রহমানকে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা 32 দখলে নেবেন, তারা সেটা তারেক রহমান সাহেব কেন এটা তারেক রহমান সাহেব জানে কিনা বা তারেক রহমান সাহেব বলছে কিনা যে তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও, যে ওই যে তারেক ভাই কি কথা দিলাম, হ্যাঁ কথা দিলাম 32 দখলে নিলাম, এরকম কিছু দখল করলাম, এই যে কথাগুলো আমি যেহেতু এটা আমার দলের ব্যাপার, এটা আমার জন্য খুবই বিব্রতকর। আমি শুধু বলবো এটা দেখা যায় কি এই কর্মকাণ্ডটাকে মানুষ কিভাবে গ্রহণ করে আগামী দিনে বা বর্তমানেও কিভাবে গ্রহণ করে, এটা আমার দেখার ব্যাপার। আপনাকে আমরা দলমতের ঊর্ধ্বে থেকে চিন্তা করি না, আমাকে আপনার এই জন্যই আপনার মতামত আসলে জানতে চাওয়া না, আমি মানুষ কিভাবে নিবে সেটা ইতিহাসের উপরে আমি ছেড়ে দিলাম। তবে একটা কথা আমি জানি, এইভাবে একটা মানুষের কর্মকে 100 বছর পর্যন্ত মির্জাফরদের শাসন যতদিন পর্যন্ত ছিল, এর মধ্যে মানে যতদিন পর্যন্ত কোম্পানির হাত থেকে ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে না গেছে, প্রথম ভারতের যে সিপাহী বিপ্লব যাকে বলা হয় প্রথম স্বাধীনতা সংগ্রামে 1757 থেকে 1857, এই 100 বছর কিন্তু মানুষ বলছে মির্জাফরই দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু অ্যাকচুয়াল 3 জেনারেশন পরে যে রিয়েল ইতিহাসটা বের হয়েছে, সেই রিয়েল ইতিহাস কিন্তু অনন্তকাল থেকে যাবে মির্জাফরই বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক, এই জায়গাটা কিন্তু থেকে যাবে। এখন বঙ্গবন্ধুর সম্পর্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছু মিলিয়ে পূর্বাপর অনন্তকালের বাঙালি জনতা বা বিশ্বের মানুষ কিভাবে বাংলাদেশে নিবে সেটা ইতিহাস বিচার করুক। আমার জন্য বলাটা এটা একটা বিব্রতকর ব্যাপার হয়ে গেছে এখন, যেহেতু আমার দল স্লোগান দিয়ে দিছে, আমার দলের নেতা জনাব তারেক রহমান খুশি করার জন্য হোক বা তারেক রহমানকে নিশ্চিত করার জন্য হোক, তারেক রহমান কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম, এটা আমার জন্য একটা বিব্রতকর ব্যাপার হয়ে গেছে। কারণ আমার মনে যে সমালোচনা আছে এই সমালোচনাটা আমি করব না, যেহেতু আমার দল এই স্লোগানটা দিছে। তবে মানুষ কিভাবে নেয় এটা দেখার উপরে নির্ভর করবে রেজাল্টটা কি আসে। আমি একটু জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে একটু জানতে চাই, ফ্যাসিস্ট কর্নার অপরাধে শেখ মুজিবকে আসলে যদি কেউ প্রত্যাখ্যান করতে চায়, অস্বীকার করতে চায়, সেটিকে আপনি বা কিভাবে সাধারণ জনগণ কেন তাকে শ্রদ্ধা জানাতে পারবে না? একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার, অথবা সাহসের সঙ্গে বলা দরকার, যে রাজনীতি কোনো ছেলে খেলা নয়, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন, তাদের ভবিষ্যৎ, সেটা যেমন যুক্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে সংস্কৃতি। এই জন্য রাজনৈতিক স্লোগানের মধ্য দিয়ে একটা সংস্কৃতিও বেরিয়ে আসে, এবং সংস্কৃতির সঙ্গে রাজনীতির যে ওতপ্রোত সম্পর্ক, যে কারণে যখন আমরা পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিলাম, তখন সেই স্লোগান মানুষকে শুধু উদ্বেলিত করে নাই, মানুষকে শুধু বড় করে নাই, শত্রুকে শুধু চিনতে শেখায় নাই, নিজের মধ্যেও কিন্তু একটা মর্যাদাবোধ তৈরি করেছিল।
যে স্লোগান আমার মধ্যে মর্যাদাবোধ তৈরি করে না, সেই স্লোগান কিন্তু প্রতিহিংসা তৈরি করতে পারবে, কিন্তু মানুষকে বড় করতে পারবে না। যে কারণে দেখুন যে 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা তিনি বললেন, তারও 3 বছর আগে 1855 সালে হাজার হাজার সাঁওতালরা যে নেমে এসেছিল, সাঁওতাল বিদ্রোহ যেটাকে হুল বলা হয়, সিধু কানহু তাদের নেতৃত্বে, সেখানে তাদের 2 বোনও ছিলেন। তো সেই লড়াইয়ের সময় তারা কিন্তু বলেছিল আমরা জল, জমি এবং জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের তারপর থেকে দেখুন এই আবহমান বাংলায় আমাদের জল, জমি এবং জীবনের মর্যাদার জন্যই কিন্তু আমরা বারবার লড়াই করেছি, পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা এমনকি স্বাধীন দেশেও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। একটা অদ্ভুত বিষয় খেয়াল করে দেখুন, মির্জাফর আপাত বিজয়ী হয়েছে, কিন্তু কেউ তার সন্তানের নাম মির্জাফর রাখে না। রাজাকাররা নানাভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা রাজাকার, সে অপমানিত বোধ করে। ঠিক তেমনি প্রত্যেকের মনের মধ্যে হয়তো একটা স্বৈরাচারী মানসিকতা আছে, কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা স্বৈরাচার, সে কিন্তু একটু অপমানিত বোধ করে। তার মানে এই কাজগুলো মানুষ করলেও এই নামে পরিচিত হতে চায় না। এর মধ্যে থেকে বোঝা যায় মানুষের মনের মধ্যে সবসময় একটু ভালো হওয়ার, ভালো থাকার, ভালো স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। রাজনীতিবিদরা কি এটা চর্চা করবেন না? এটা কি বাড়িয়ে তুলবেন না? ফলে কোনো একজন নেতা তার ভূমিকার কারণে যেমন তিনি নন্দিত হতে পারেন, তেমনি নিন্দিত হতে পারেন। নন্দিত হওয়া থেকে যেমন আমরা শিক্ষা নেব, নিন্দিত হওয়া থেকেও তো শিক্ষা নেব। একদম। আমরা কি শিক্ষা নেব না আমরা যেমন মির্জাফরের কাছ থেকে, ঠিক তেমনি কি আমরা শিক্ষা নেব না যে 75-এ একদিকে শেখ মুজিব মৃত্যুবরণ করছে, আর একদিকে যখন আর একজন রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন তার খুব কাছের লোক, তার কাছ থেকেও তার নামটা হয়তো বলতে গেলে একটু ইয়েই হয়, খারাপও লাগে, কারণ নাম ধরে এইভাবে বলাটা ঠিক নয়, তারপরে আমরা বলতে পারি। ঠিক তেমনি শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা কি, বাংলাদেশকে স্বাধীন করবার ক্ষেত্রে তার ভূমিকা কি, স্বাধীনতার পরে তার ভূমিকাটা কি, প্রত্যেকটা ভূমিকার একটা ইতিহাসের ব্যাখ্যা আছে না? আমরা তো ইতিহাসকে চাপা দিতে পারবো না। ইতিহাসকে অতিমূল্যায়িত করার যেমন বিপদ আছে, ইতিহাসকে অবমূল্যায়ন করারও তো একটা পাপ আছে। একদম। তো ফলে আমরা মনে করি যে ইতিহাসে যার যা ভূমিকা সেটা রাখা উচিত। এইটা যদি কোনোভাবে দলীয় স্লোগানের আড়ালেও আমরা যদি মানবিক বোধটাকে হারিয়ে যেতে দেই, তাহলে 2 দিন পর, আজকে যেমন নজরুল ইসলাম খান তিনি বলেছিলেন, যদি এই ভাঙাভাঙির কাজটা করতে থাকেন, আপনারা কি একদিন জিয়াউর রহমানের সমাধি বগলে করে নিয়ে হাঁটবেন? তার মানে তিনি কিন্তু তার কর্মীদেরকে এই মেসেজটা দিয়ে দিল যে তোমরা কিন্তু এইটা কাজটা ঠিক করো নাই। কর্মীরাও যে সব সময় যে নেতাদের কথা শুনে তা নয়, কিন্তু নেতাদের দায়িত্ব হচ্ছে কর্মীদেরকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা, এবং যদি কর্মীরা ভুল করে সেখানে তাদেরকে সতর্ক করা, শাসন করা, প্রয়োজনে শাস্তি দেওয়া। এটা না হলে কর্মীরা করেছে, এখন কি করা যাবে, এই কথাগুলো তো প্রশ্রয় দেওয়াটা কোনো ভালো জিনিস নয়। আবার এখন এই কথাটা না বললে কে কি মনে করে, সে কিছু মনে করি বলে সত্য কথাটাও বলবো না, সেটাও ভালো নয়। ফলে আমরা মনে করি যে ঘটনাগুলো ঘটছে এটা এনাফ ইজ এনাফ। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে মুছে ফেলানো যেমন যাবে না, 90-এর অভ্যুত্থানের মানে ইতিহাসটাকে মুছে ফেলা যাবে না, 24-এর আত্মদানকেও কোনোভাবে ছোট করা যাবে না। একটা আরেকটার প্রতিপক্ষ নয়, একটা প্রতিপক্ষ বানাতে গেলেই আসলে সংকটটা তৈরি। একটা দিয়ে আরেকটাকে যেন ঢাকতে না চাই। আমরা যেমন ওই 11ই আগস্ট হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী বলে ক্ষুদিরাম যে ফাঁসিটা ঝুলেছিলেন, ওই ক্ষুদিরামের মৃত্যু কিন্তু অসংখ্য মানুষকে মৃত্যু ভয়কে উপেক্ষা করতে শিখিয়েছে। আবার ঠিক 52-র ভাষা আন্দোলনের মৃত্যু আমাদের ভাষার দাবিতে লড়তে শিখিয়েছে। আমাদের 62-র মোস্তফা বাবুল ওয়াজিবুল্লাহ তাদের মৃত্যু আমাদেরকে শিক্ষার লড়াই করতে শিখিয়েছে। 69-এর আছাদের ওই জীবনদান আমাদের কীরকম সাহসী করে তুলেছে। 90-এর ক্ষেত্রে নূর হোসেন বলি, ডক্টর মিলন বলি, তাদের জীবনদান আমাদের সাহসী করেছিল। এবারও তিনি সাইদের মৃত্যু, সাহসের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করা, এগুলো কাকে দিয়ে ছোট করব? আমি তো রুমিকে ছোট করতে পারবো না, যে রুমি তার ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে সে দেশটাকে অর্জন করতে চেয়েছিল। আমি তো কর্নেল তাহেরকে ছোট করতে পারবো না, যে আমি যে দেশটাকে স্বাধীন করবার জন্য নিজের পা হারিয়েছি, এই দেশের স্বাধীনতার সঙ্গে আমার রক্তবিন্দু মিশে আছে, এই কথা যখন তিনি বলেন, তাহলে এটা তো আমি ছোট করতে পারবো না। ফলে আমরা ছোট করতে পারবো কে? সেই দিন ব্রিটিশের পক্ষ হয়ে যারা দালালি করেছিল তাদেরকে, পাকিস্তানের পক্ষ হয়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাকে, এমনকি 90-এও যারা স্বৈরাচারের পক্ষে ছিল তাদেরকে, এইবার 24-এও যারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে।
ফলে আমাদের এই জায়গাটা একটু পরিষ্কার থাকা দরকার। পরিষ্কার থাকা দরকার, জি। জনাব ফজলুর রহমান, আরেকটা বিষয় নিয়ে একটু আসলে কথা বলতেই হয়, যদিও আপনি বিব্রত বোধ করছেন, তারপরও কালচারাল ফ্যাসিস্ট নতুন একটা টার্ম আমরা দেখছি। আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা নতুন নতুন অনেকগুলো টার্ম দেখেছি। কালচারাল ফ্যাসিস্ট তাদেরকে বলা হচ্ছে। আমরা গতকাল দেখেছি 15ই আগস্টকে কেন্দ্র করে ছবি অঙ্কনের অনেকেই বঙ্গবন্ধুর প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন, তারা সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করেছেন। একেবারে নায়ক সাকিব খান থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে ছোট পর্দা বড় পর্দার অভিনেতা অভিনেত্রী আছেন, এমনকি যারা গণঅভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ছবি অঙ্কনের, তাদেরও অনেকে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, এবং যারা শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের পোস্টার তৈরি করে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ করার একটি কর্মসূচি আজকে পালন করা হয়েছে, সেটি গণমাধ্যমে ব্যাপক হারে এসেছে। আমরা তো সহনশীলতার কথা আসলে বলি, আমরা তো নতুন বাংলাদেশের কথা বলি, জনাব রাজিকুজ্জামান রতন সংস্কৃতির কথা বলছিলেন। এইটা আসলে আমাদের তো সেই বিষয়গুলো আসলে আমাকে দেখাচ্ছে না। যে প্রত্যাশার কথা আমি এতক্ষণ বলছিলাম, সেই প্রত্যাশার দিকেটাও আমাকে ধাবিত করছে না, আমাকে শঙ্কিত করছে। আপনি কিভাবে দেখছেন? আমাকে শঙ্কিত করতেছে না, ভাবাইছেও না। আমি মনে করতেছি মুক্তিযুদ্ধ পরাজিত হয়ে গেছে 5ই আগস্টে। 24-এর 5ই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে, এটা এখন আমি বুঝতে পারতেছি। আর মুক্তিযুদ্ধের আদর্শকে কেন্দ্র করেই বাঙালি জাতির সংস্কৃতিটা বহুদিন আগে থেকে একটা ঘটনা পরম্পরায় গড়ে উঠছে বাঙালি জাতির সংস্কৃতিটা, এবং সেই সংস্কৃতির পরতে পরতে শত শত বছর যাবত আমাদের পূর্বপুরুষেরা এই একদম তানসেনের আমল থেকে ধরে, আমি এর আরও আগে যাইতে পারি, সেই সম্রাট আকবরের নবরত্ন এবং সেই আকবরের সাংস্কৃতিক সংগঠনের অত্যাখ্যা, মানে তার যে উৎসাহ, সেই নবরত্ন থেকে আজকে পর্যন্ত তানসেন থেকে ধরে এই যে সংস্কৃতির যে ভারতবর্ষব্যাপী একটা কি বলবো, সারা পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় সাংস্কৃতিক জগতে ভারতবর্ষ অন্যতম, এবং ভারতবর্ষের সংস্কৃতিরই উত্তরাধিকার আমরা। এটা আমরা হঠাৎ করে 71 থেকে আমরা পাইনি, এটা উত্তরাধিকার আমরা, এবং সেই উত্তরাধিকারের সূত্রে পাওয়া সংস্কৃতি 47 বলেন, 52 বলেন, 62, 69, 62, 66, 69, 71 যাই বলেন, সংস্কৃতিটা মূল ভূমিকা পালন করছে। এবং সবসময় সাংস্কৃতিক কর্মী যারা সংস্কৃতিকে যারা ভালোবাসে, তারা সবসময় প্রগতির পক্ষে, মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ইতিহাসের পক্ষে অবস্থান করে সব সময়। এখন না, এখন যারা এদেরকে মানে যারা সংস্কৃতিক কর্মীদেরকে কি নব্য ফেসিস্ট, কালচারাল ফেসিস্ট যারা বলে, এইটা হলো বাজুতা যারা নিক্ষেপ করে, এরা এই পৃথিবীতে কোনো ধরনের সভ্যতা, মানবতা, কোনো ধরনের সৌন্দর্যের প্রতিযোগিতা থাকুক, কোনো ধরনের সৌন্দর্য থাকুক, এইটা এরা চায় না। এরা বর্বর, এরা মধ্যযুগীয় বর্বর, এবং এরা বর্বরদেরই সন্তান। এই বর্বররাই এই দেশে কোনো গান সব নিষিদ্ধ করবে, কবিতা সব নিষিদ্ধ, সাহিত্য সব নিষিদ্ধ, নাটক নিষিদ্ধ করবে, এই দেশে সমস্ত সিনেমা নিষিদ্ধ করবে। এইসব বর্বর এবং তাদের সন্তানেরা যারা আজকে আপাত সময়ে জয়লাভ করছে, তারা এই নামে, যে কালকে যারা অমুকের নামে একজনের নামে দিতেই পারে। আরেকটা কথা আমি বলে দিই, এতে কি হবে আমি জানি না। কালকে কিন্তু যে লোকটাকে ফিরানোর জন্য, অপমান করার জন্য এখানে সব ব্যারিকেড দিছে পুলিশ বা সরকার, ওই লোকটা কিন্তু জিতে গেছে একটা মাত্র কারণে। ওই যে মৃত লোকটা বা নিহত লোকটা কিন্তু জিতে গেছে। লোকটা খুব খারাপ ছিল, ওই যে আমি সবসময় বলি যে এই লোকটাই কইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, নাহলে তো আমরা এখানে পাঞ্জাবির গোলাম থাকতাম। আমি তো সবসময় বলছি, তা না হলে তো আমরা এই দেশের জেনারেল বাঙালির ছেলে হইতো না, এই দেশের শিল্পপতি, ব্যাংকের মালিক হইতো না। আমরা তো গোলামের বাচ্চা, গোলাম ছিলাম শত শত বছর। এই লোকটাই তো আমাদের মুখে ভাষা দিল। 71 পর্যন্ত সেই হইল শ্রেষ্ঠ মানুষ বাঙালি জাতির। বাঙালি জাতির 71-এর 26শে মার্চ পর্যন্ত উনি হইল ফাইনাল খেলার, মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন। এই কথাটা আমি সবসময় বলি, এতে যে যা মনে করুক তা মনে করুক। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ফাইনাল খেলার ক্যাপ্টেন মুক্তিযুদ্ধের। এখন এই লোকটারকে যারা এই ধরনের অপমান করতেছে, তাকে পৃথিবীর মানুষ বা এই দেশের মানুষ কিভাবে দেখবে দেখা যাবে, সেটা তো অন্য কথা।
কিন্তু তার ৭২-এর 10ই জানুয়ারি ফিরে 12ই জানুয়ারি যখন রাষ্ট্র ক্ষমতা চলে এলো, মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। এবং আমি এই কথাটাও বলছি, শেখ মুজিবের সরকারের ভুল ত্রুটি ছিল, তার সমালোচনা হইতে পারে, কিন্তু যারা বেশি সমালোচনা করতে পারে তারা কিন্তু আজকে তাদের ভুল বুঝে হোক বা ইতিহাসের গতি পরিবর্তনের জন্য হোক, তারা কিন্তু যারা শেখ মুজিবের বিরুদ্ধে বা বঙ্গবন্ধু সরকারের সবচেয়ে বেশি ফাইট করছে, যারা বলে আমাদের ৩০,০০০ কর্মী এখানে শহীদ হয়েছে বা নিহত হয়েছে, তারা কিন্তু এখন সবাই শেখ মুজিবের দলের সাথে। হ্যাঁ, আমি তো বললাম জাসদ ইনু সাহেবদের একটা গ্রুপ, তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের সাথে তো সবসময়ই ছিল। ঠিক আছে, এই গতকাল কেউ 15ই আগস্ট পালন করে নাই বঙ্গবন্ধুর পক্ষে, কিন্তু নুরুল আম্বিয়া সাহেবরা কিন্তু পালন করছে, এরাও জাসদের আর একটা গ্রুপ। আবার আসামের নেতৃত্বে আরেকটা গ্রুপ মুস্তাক টুস্তাক যারা আছে, তারাও মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। আসম আব্দুর রব তো জান দিয়া বঙ্গবন্ধুর পক্ষে। আমার কথা, তাইলে জাসদের যে 30,000 লোকের মৃত্যু বা হত্যাকাণ্ড যদি কেউ বলে, এটা আমি বলি না, আমি এটা দেখিও নাই, কারণ আমি রাজনীতিতে ছিলাম। আমার কিশোরগঞ্জে একটা লোকও মারা গেছে না জাসদের, একটা লোকও না। হয়তো বা কিছু জায়গায় যেখানে গণবাহিনী হয়েছে, যেখানে র্যাব গেছে, র্যাব না তার নাম ছিল কি রক্ষী বাহিনী গেছে, গুলাগুলি হয়েছে, এই হয়েছে, এটা জাসদের চেয়ে বাম দেশিরা শিকদারদের সাথে কম হয় নাই। তাদের কিন্তু প্রতিবাদটা আজকে যারা প্রতিবাদ করতেছে তারা সেদিন জন্মই গ্রহণ করে নাই। আর এই যে রাজাকারের বাচ্চা যারা, জামাত টামাত যারা, এরা তো বঙ্গবন্ধুর পা চাইটা নিজেদেরকে বাঁচাইছে। আর অন্যরা সব বিদেশে গিয়ে বাংলাদেশের ব্যাপারে, গোলাম আজমের ব্যাপারে, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে দুর্নাম করছে। এবং পৃথিবীর সমস্ত দেশে যাতে ওই আওয়ামী লীগ সরকার বা স্বাধীনতা সরকারকে স্বীকৃতি না দেয় এবং টাকা পয়সা না দেয়, এবং বিশ্বে যাতে জাতিসংঘ শিখে, এরা সব চক্রান্ত করছে না, শুধু প্রকাশ্যে তারা কাজ করছে। এবং সেই কথা বলে তারা বিভিন্ন মুসলিম দেশ থেকে টাকা, আজকে যে জামার টাকা পয়সার মালিক, এটা তো ওই কারণে। কাজে আমি মনে করি যে যারা এইসব সাংস্কৃতিক কর্মীদের ব্যাপারে ওই যে জুতা নিক্ষেপ করে, এই করে সেই করে, তারা বর্বর এবং মধ্যযুগীয় বর্বর। আমি এটা মধ্যযুগীয় বর্বর, এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এটা আসবে এটা, এবং এটা হবে। আর জিতে গেছে কেন? আমি বললাম যে একটা লোক যার কেউই যায় না, 4-5টা মানুষ, ওই যে রিক্সাওয়ালারা যে মার্ডার কেস দিছে, 307 হত্যা চেষ্টার কেস দিছে, আর রিক্সাওয়ালা যে 400 টাকার ফুল নিয়ে গেছে, এতেই কিন্তু মৃত মানুষটা জিতে গেছে, কেউ যাইতে হয় নাই। 15 বছরে আওয়ামী লীগের শাসনের সময়ে, দুঃশাসনের সময়ে, ফ্যাসিস্ট শাসন যাকে বলে, তার সময়ে যেই রকম 15টা গরু জবাই করে প্রত্যেক ওয়ার্ডে ঢাকা শহরে খাওয়ানো হইতো, হাজার হাজার মানুষ ঢুল অমুক করতো, তমুক করতো, কালো কাপড় পরতো, সব কিছু করতো, তার চেয়েও বেশি বাংলাদেশের মানুষ কালকে নীরবে এবং নিবৃতে, হ্যাঁ, মানুষ কিন্তু জানায় দিছে মানুষ কি চায় তার পক্ষে বিপক্ষে আমি কিছু বলবো না, কিন্তু কালকে কিন্তু নীরবে নিবৃতে বাংলাদেশের মানুষ জানায় দিছে মানুষ কি চায়। জনাব রাজিকুজ্জামান রতন, একটি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। জনাব রিজভী আহমেদ তিনি বলেছেন, ছেলেদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, মুক্তিযুদ্ধের চেতনার দোহায় ক্ষমতার চর্চা ছিল আগে, এখন ধর্মের নামে চলছে। শেখ হাসিনার আত্মার নতুন করে ভর করেছে, এক চেতনাধারী বিদায় নিয়ে অন্য চেতনাধারী আসছে, একপাক্ষিক দেশ গঠনের চেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। আপনি তার এই কথাটাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন, বা আপনার নিজের মন্তব্যটা আসলে কি? একটা জিনিস, গোটা দেশের মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি হয়েছে যে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে আমরা 5ই আগস্ট করেছিলাম, আকাঙ্ক্ষা যত বড় ছিল আমাদের হতাশাটাও কি তত বড় হচ্ছে? মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় হয়। আমরা তো অনেক বড় স্বপ্ন দেখেছিলাম যে একটা অগণতান্ত্রিক জায়গা থেকে দেশটা গণতন্ত্রের জায়গায় আসবে। আমরা ভেবেছিলাম যে দুর্নীতির হাত থেকে দেশটা মুক্তি পাবে, দেশের টাকা পাচার হয়ে যাবে না। সংসদেই বলা হয়েছে যে 80-28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আর টাকা পাচার হবে না। আমরা ভেবেছিলাম যে বিনা বিচারে কাউকে শাস্তি পেতে হবে না, অথবা অজ্ঞাতনামা আসামি এই কথা বলে শত শত মানুষকে মামলার আসামি করা হবে না। আমাদের এখানে এক ধরনের গায়েবী মামলার ব্যাপার ছিল, সেই ধরনের গায়েবী মামলা হবে না। আপনি যে অপরাধ করেন নাই সেই অপরাধের জন্য আপনাকে দায়ী করা হবে না। আর আরেকটা বিষয় ছিল যে বিচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে বিচার অবশ্যই বিচারের প্রতি মানুষের আস্থা তৈরি করবে। বিচার যদি বিচারের প্রতি আস্থা তৈরি না করে, তাহলে কিন্তু মানুষের আর কোনো যাওয়ার জায়গা থাকে না। যে বিচারও পেলাম না,
শেষ মুহূর্তে বিচার আমাদের দেশে কিন্তু মানুষ দুটো জিনিস কখনো কখনো গুলিয়ে ফেলে, কিন্তু সাধারণ মানুষ যারা অত কিছু বোঝে না তারা কিন্তু আবার গুলিয়ে ফেলে না। আমরা বিচার এবং রায় দুটাকে এক করে ফেলি। একটা হচ্ছে বিচার করা, যাচাই বাছাই করে দেখা, তারপরে সিদ্ধান্তে আসা, রায়টা হচ্ছে সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমাদের গ্রামের মানুষকে আমরা কি বিচার পাবো না, মানে আমাকে যাচাই বাছাই কি হবে না, আমি আসলে কি অপরাধী ছিলাম, যদি আমি যেটুকু অপরাধ করি সেটুকু অপরাধের শাস্তি আমার হবে। সেই জায়গায় কিন্তু আমরা একটা বিরাট ব্যত্যয় দেখছি। আমরা মনে করি যে এটা একটা আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা দেখি আবর্তন হচ্ছে, মানে একই জায়গায় মনে হয় আমরা আবর্তিত হচ্ছি। এটা একটা বড় সমস্যা মনে হচ্ছে। আর একসময় চেতনাধারীর কথা বলবো না, আমি চেতনা ব্যবসায়ী ছিল। মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে জাগিয়ে তুলেছে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে অনেক দিন ভাবাবে। ওই যে সাম্য, আমাদের মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই কথাগুলো আমাদের যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন অন্যায় হবে ততদিন মানুষ বলবে আমি তো সামাজিক সুবিচার চেয়েছিলাম, যতদিন বৈষম্য থাকবে তখন আমি তো সাম্য চেয়েছিলাম। ফলে এই কথাগুলো কিন্তু শাসকদের জন্য একটা গলার কাটা হয়ে গেছে। কারণ যখনই মানুষ বিপদে পড়বে তখনই বলবে যে তোমরা তো এরকম একটা কমিটমেন্ট করেছিলে। এই জায়গা থেকে আমরা আরও একটু উন্নত স্তরে উঠবো, যে আমরা বৈষম্য বিরোধী একটা সমাজ দেখতে পাবো। কিন্তু দেখুন, ছোট্ট 3টা ঘটনা যদি বলি। একজন বললেন যে লন্ডনের সেজদা দিয়ে ওহি নিয়ে আসছেন। আচ্ছা, এই কথা যদি এই ক্ষমতাসীনদের প্রশ্রয়ে থাকা দল না বলে আমাদের কুড়িগ্রামের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো একজন ছেলে যদি বলতো, এতদিন মব লাগিয়ে দিয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিতে করা হতো, তাহলে মানুষ কি বুঝবে? তাহলে তোমরা বললে সব ঠিক। আচ্ছা, তাহলে আবার দেখুন কিছু কিছু কথা এমন এমন বলছে যে এই সরকারকে এই করতে দেওয়া হবে না। এটা যদি কেউ বলতো তাহলে তার বিরুদ্ধে তো সরকার বিরোধী ষড়যন্ত্রের মামলা নিয়ে আসা হতো। যেমন রিক্সা চালকের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা নিয়ে আসা হয়েছে। এটা থেকে বোঝা যায় একটা অসহায় মানুষ, তার সে যদি ভুল করেও শ্রদ্ধা জানাতে যায়, তাকে তুমি বোঝাও যে বাবা তুমি যে জায়গায় শ্রদ্ধা দিচ্ছ এই জায়গাটা ঠিক জায়গা নয়। তুমি সরকার কেন এই ধরনের ব্যবস্থা না, আমি বলছি তাকে বোঝানোর ব্যাপার হতে পারে। আমরাও তাহলে এরকম বলতে পারি না আমরা ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছি, তাহলে আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের বিশ্বাস স্থাপন করার জায়গাটা ভুল ছিল। এটাই না রাজনীতি হওয়া উচিত। আর রিজভী আহমেদ যেটা বলেছেন, চেতনাধারী নয়, চেতনা ব্যবসায়ীদের খপ্পরে পড়েছি আমরা। এবং এই চেতনা ব্যবসায়ীরা কিন্তু খুবই প্রবল। যেমন আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে সব মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করা যেত, ঠিক তেমনি এখন তো যদি কাউকে ধর্মীয় আবেগ দিয়ে কাউকে প্রভাবিত করতে চাই তাহলেও অনেক কিছু করা যায়। অথবা এখন যদি জুলাইয়ের চেতনার নামে জুলাইয়ের চেতনার পরিপন্থী কাজ কেউ করে, তারপরে কিন্তু তার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না, আমরা কিন্তু মবের ভয়ে থাকতে পারবো হবে আমাদের। তাহলে এতে করে কি হয়, মূল যে চেতনা সেটা হারিয়ে যায়, মানুষ বিশ্বাসটা ভুলে যেতে থাকে। একটা জিনিস খেয়াল করে দেখুন তো, 1 বছর হলো না, 1 বছর আগে কিংবা দেড় বছর আগে, 2 বছর আগে 15ই আগস্ট কি পরিমাণ মাইক বাজতো, কি পরিমাণ খিচুড়ি রান্না হতো, কি পরিমাণ দলে দলে কর্মীরা খিচুড়ি খেত। আজকে 1 বছর পরে নাই কেন সেটা? যারা খিচুড়ি খেয়েছিলেন তারা সেদিন কি খিচুড়ি খাওয়ার আনন্দে খিচুড়ি খেয়েছিলেন, নাকি তাদের মধ্যে কোনো চেতনা কাজ করেছিল? আজকে নাই কেন? আজকে কেন রিক্সা চালককে ফুল নিয়ে যেতে হয়? আজকে রিক্সা চালক বলবো আমি রিক্সা চালিয়ে ফুল নিয়ে গেলাম, আর তোমরা যারা খিচুড়ি খেলে তোমাদের তো কোনো খবর নাই। এই প্রশ্নটা রিক্সা চালক কি করবে না? রিক্সা চালক তার ভিতরের তাগিদ থেকে এসছে, তার ভিতরের ভালোবাসা থেকে এসছে। ওই যে একসময় গল্প পড়েছি না আমরা, রাজার 3 মেয়ে যে লবণের মতো ভালোবাসতো তাকে রাজা উপেক্ষা করেছিল। কিন্তু এটাই তো খাদ্যের স্বাদ বাড়ায়, ভালোবাসার পলি বাড়ায়। আমাদের জনগণকে সবসময় উপেক্ষা করেছে এই ক্ষমতাসীনরা। তারা সবসময় জনগণের ভালোবাসাকে পায়ে মারিয়ে জনগণের বিপক্ষে দেশ পরিচালনা করেছে। ফলে এইবার অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে জনগণের পক্ষের রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠিত হবে। সেইটা না দেখে আবার যদি আমরা প্রতিহিংসার রাজনীতিটা হতে দেখি, তাহলে কি হবে, এই প্রতিহিংসার মধ্যে চেতনাটা হারিয়ে যাবে। জনাব ফজলুর রহমান, আবারও নতুন ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার দোহায় যেরকম ক্ষমতার চর্চা হতো সেরকম এখন ধর্মের দোহায় আমরা আসলে ক্ষমতার চর্চার একটা অবস্থা দেখতে পাচ্ছি। এবং জনাব রিজভী আহমেদ বলেছেন যে বাংলাদেশকে আবারও একমাত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। আপনি কি সেই ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? আমি আপনাকে বলি, মুক্তিযুদ্ধ আর ধর্ম, মুক্তিযুদ্ধের আদর্শ বা চেতনার নামে রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি, দুইটা ডিফারেন্স। একটা হলো ফিদ দুনিয়া, আর ধর্মের নামে রাজনীতি হলো অফিল আখেরাত। আমরা কিন্তু মুক্তিযুদ্ধটা করছিলাম, এমনকি পাকিস্তানটাও বানাইছিলাম, এটা বাস্তব কারণে আমাদের পূর্বপুরুষরা বানাইছিল। যদিও আমি মনে করি
যে আমি সেদিন থাকলে এটার বিরুদ্ধে থাকতাম, আমি বাংলা ভাগ করতে দিতাম না, এমনকি ভারতবর্ষের ব্যাপারে আমি কনফেডারেশন চাইতাম, বাংলা তো ভাগ চাইতামই না। আমি এটা এখনো বলি, আমি বাংলা ভাগ, আমি যদি সেদিন থাকতাম, আজকের কথা বলছি না, আজকের বাস্তবতা ভিন্ন। আমি যে কথাটা বলতে চাই খুব ক্লিয়ারলি, আমাদের বাংলাদেশের রাজনীতিতে সবসময় বাস্তব রাজনীতি যেটা ফির দুনিয়ার যে রাজনীতি, আমার মায়ের ভাষা মুখের ভাষা কি হবে, আমার শিক্ষা ব্যবস্থা কি হবে, এবং সবসময় শিক্ষা ব্যবস্থা 62, 64 এবং 90 পর্যন্ত, আমি যে 10 দফাটা আমাদের হাতে লেখা, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, এই সবগুলা হলো বাস্তব জীবনের প্রতিফলন। বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ ইসলামিক শিক্ষা ব্যবস্থা থাকবে, কিন্তু মূল শিক্ষা ব্যবস্থা হলো ওই জায়গাতে। আর মুক্তিযুদ্ধটা হয়েছে কিসের জন্য? আমরা শোষিত হচ্ছি, আমরা জাতিগতভাবে বঞ্চিত হচ্ছি, আমাদেরকে সোনার বাংলাকে শোষণ করছে, পাঞ্জাবিরা শোষণ করছে, সেই শোষণের বিরুদ্ধে সংগ্রাম, শোষণ মুক্তির বিরুদ্ধে সংগ্রাম, জাতিসত্তার বিরুদ্ধে আর এক জাতিসত্তার যে উপদ্রব বলেন আর আধিপত্য বলেন, সে আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম। এটা কোনোটাই ওই যে বেহেশত দুজকের প্রশ্নে, মৃত্যুর পরে যে বেহেশত হবে দুজক হবে, আমি বেহেশতে যাব না দুজকে যাব, এটার প্রশ্নের মধ্যে পড়ে না। আর আমি ওই রাজনীতিতে আমি মনে করি না যে বাস্তব জগতের রাজনীতির সঙ্গে ধর্মের কোনো ধরনের আইসা দুইটা মিশ্রণ করে পলিটিক্স, আমি এটা বিশ্বাস করি না। এটিতে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, যে সেই চেষ্টা করা হচ্ছে। মধ্যযুগের থেকেই অন্যান্য দেশে এটা শেষ হয়ে গেছে। আর আমাদের যে মুসলমান দেশগুলো আছে সেইখানে যেখানে গণতন্ত্র আছে এখানে এই রাজনীতি নাই, আবার যেখানে গণতন্ত্র নাই, ধর্মের কথা বলে তো আমাদের বাঙালিদের, আমাদের মুসলমানদের তো আসলে প্রভাবিত করা যায়, এটাও তো না, না করা যায় না। ওরা 10% ভোট পাবে সবাই মিলে। আমি তো চ্যালেঞ্জ করলাম, কোন সিটে কে দাঁড়াবে বলো। যদি বিএনপি যদি সঠিকভাবে রাজনীতি করে এবং ইলেকশন রাজনীতি সঠিকভাবে করে, আজকে যদি খালি তারেক রহমান সাহেব নিজে দেশে এসে ওই 7 তারিখে যদি দেশে আসতো, আগস্টের 7 তারিখ 24-এর 7ই আগস্ট যদি দেশে আসতেন তারেক রহমান সাহেব, বা এখনো যদি দেশে আসে তাই, এবং সঠিক পলিটিক্সটা যদি হয়, এই সমস্ত মোল্লা মুন্সিরা মিল্লা জামাত মিল্লা 10% ভোট পাবে না এবং 15টা সিট পাবে না। আমি তো চ্যালেঞ্জ করলাম, আমি তো সবসময় চ্যালেঞ্জ করি। আমি বলছি সিলেটে তো হলো আমাদের আমিরুল মুমিনের বাড়ি, যিনি বাংলা পৃথিবীর সবচেয়ে বড় মুমিন এখন, সেই যে শফিকুর রহমান সাহেবের বাড়ি, উনি কোন সিটে দাঁড়াবো? সিলেট দাঁড়াক তো দেখি, পাস করো। সিলেটের 19টা সিট আছে, আমি তো এখনো বলতেছি যে একটা সিটে যদি জামাত পাস করতে পারে, আমি বলবো আমার সমস্ত রাজনীতির সব ব্যাকরণ ভুল। আমি চ্যালেঞ্জ করলাম, তো কোথাও জিততে পারবে না। সিলেটের আমার গ্রেটার ময়মনসিংহে 39টা সিট আছে, শুধু ফুলবাড়িয়া সিট ছাড়া, শুধু ফুলবাড়িয়া একটা সিট আছে, এই সিট ছাড়া কোথাও কন্টেস্টই আসবে না জামাত। তবে যদি বলেন যে কন্টেস্ট হলো বিএনপির সাথে কন্টেস্ট হবে, বিএনপি 2 লাখ ভোট পাবে, জামাত 25,000 পাবে, এই কন্টেস্টে আসতে পারবে। কিন্তু রিয়েল যে কন্টেস্ট, এই কন্টেস্টে ময়মনসিংহের 38টা সিটের কোথাও আসতে পারবে না। আমি তো কইলাম, ওই যে 30 লাখ লোকের মিটিং করে, তারা যে মিটিংগুলো করিয়া মানুষকে দেখায়, লাখে লাখে লোক হয়েছে, এত বড় মিটিং আর কোথাও হয় না। এই 30 লাখ লোক কীভাবে হয়? আমি তো তাদেরকে, আমি সরকার সাহেবরে বলছি যে আপনি মুক্তিযোদ্ধাদেরকে পারমিশন দেন, যে আজকের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 71-এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হইতেছে, জাগো 71 নামে একটা সংঘ, একটা ডাক দেখেও আপনি তাকে বাধা দিয়েন না। সেই পরিস্থিতি কি এখন আছে? নাই তো, পরিস্থিতি নাই বলে তো আমি বলতেছি। এই পরিস্থিতি আসবে একদিন, সব ঘরে ঢুকে দেব। যারা আজকে চক্রান্ত করছে, এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা চক্রে, সব ঘরে ঢুকে দেবে। আমি বলে দিলাম তো, যদি আমাকে বা আমাদেরকে কিছু লোককে মারিয়ে ফেলতে না পারে, এরা সব ঘরে ঢুকে যাবে। শুধু পারবে পার্সোনালি কিল করতে। এছাড়া আমরা যদি জীবিত থাকি, আল্লাহ যদি জীবিত রাখে, এরা কেউ এই দেশে 10% ভোট পাবে না। আপনারা বলেন যে ইসলামের না, ইসলামের নামে মৌলানা সাহেবদের ওয়াজ পড়ার জন্য লোক যায়, ওয়াজ শোনার জন্য লোক যায়, কিন্তু মৌলানা সাহেবরা যখন ইলেকশনে দাঁড়ায়, যে মৌলানা সাহেবের মিটিংয়ে 2 লাখ লোক হয়, উনি ভোট পায় 2,500। পীর সাহেবের বাড়িতে 15 লাখ লোক যায় 88-তে, কিন্তু তার ছেলে ইলেকশনে দাঁড়াইলে ভোট পায় 6,000। কারণ মানুষ মনে করে না যে মোল্লা মুন্সিদের পলিটিক্স করার সময় এই আধুনিক জগতে এখন আছে। এটা মনে করে না তো, এবং বাঙালিরা তো মনে করেই না। বাঙালিদের সাথে ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক নাই। বাঙালিরা সবসময় অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ, বাঙালিরা সবসময় মানবতার পক্ষে, মুক্তি সংগ্রামের পক্ষে, শোষণ মুক্তির পক্ষে। বাঙালিরা সবসময় যেমন চায় সন্ধ্যার পরে শীতকালে ওয়াজ হোক,
মৌলানা সাহেবের ওয়াজ শুনি শীতকালে কেমনই চায়, আবার অগ্রায়ণ মাসে যাত্রা গান হোক, রূপবানের গান হোক, মুদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো, ওইটাও শুনতে চায় মানুষ। যে লোকটা এশার নামাজের আগে নামাজ পড়ছে, এশার নামাজে নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার টুপিটা পকেটে ঢুকে শুনতে যায় নাটক কোথায় ভালো বা কোন মমতাজের গান কোথায় হইতেছে, ওইখানে 12 মাইল রিক্সায় যাইব গিয়া মমতাজের গান শুনে ভোরবেলা আইসা আবার নামাজ পড়বে, এর নাম হলো বাঙালি। কথা আমি কথাটা কি বুঝতে পারছি? আবার দেখা যাবে এক বাপের 3 ছেলে আছে, একটা আরবি পড়তেছে, 2টায় বাংলা পড়তেছে, ভাইয়ে ভাইয়ে আবার মিল আছে, সুন্দর আছে। এইগুলো তো এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। এই যে জামাত যারা, এরা তো ধর্ম নিয়ে ব্যবসা করে, এবং এটা 41 সন থেকে শুরু হয়েছে ব্যবসা, এবং সারা জীবন শুধু এরা ধর্মের ব্যবসায়ী করে যাবে। কিন্তু ইলেকশনে আমার একটা কথা ভালো লাগছে, ও অনেক কথা বলে, কিন্তু ওই যে বিপি ছিল কি নাম, নূর নূর বলতে 15-20 বছরের মধ্যে আমি দেখতেছি না। আমি বলতেছি আমার জীবনকাল কত দেয় আল্লাহ আমি জানি না, তবে জীবনে কোনোদিন এই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে না, ধর্মের নামে কোনো পার্টি। আমি চ্যালেঞ্জ করলাম এটা। হ্যাঁ, আসতে পারবে যদি আমাদের নেত্রী তাদেরকে আবার ওই কয় যে ঠিক আছে তোরা যখন ইলেকশন যায় একটু আয় আমার কাছে, আমার দানের সিস্টেমে, তাইলে আসতে পারবে কিছু। সেই সম্ভাবনা কি আছে? সেই সম্ভাবনা থাকলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। জনাব রাজাকুজ্জামান রতন, একেবারে খুব কম সময় পাবো। ভোট সুষ্ঠু না হলে বড় বিপর্যয়ের শঙ্কা নির্বাচন বিশ্লেষকদের, সেই শঙ্কা কি আসলে এখন তৈরি হয়েছে? নির্বাচন সুষ্ঠু হবে না, বা অনেকে প্রশ্ন করছেন আসলে নির্বাচনে বা হবে কিনা, আপনার মধ্যে এটি নিয়ে কোনো প্রশ্ন আছে? সন্দেহ খুব খারাপ জিনিস। সন্দেহ কিন্তু কখনো স্বস্তি দেয় না। যেমন আমি যদি কাউকে সন্দেহ করি, সে যদি চুপ করে থাকে তাহলে আমি সন্দেহ করবো সে বোধহয় ষড়যন্ত্র করছে। সে যদি হাসে তাহলে আমার হাসে কেন, নিশ্চয়ই মনের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। যদি সে রাগান্বিত হয়ে থাকে অন্য কোনো কারণে, সে বলছে আমার উপরে বোধহয় রাগ করে আছে। রবীন্দ্রনাথ বলেছেন সন্দেহ হচ্ছে একটা দোধারি ছুরির মতো, দুই দিকেই কাটে। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপে যেহেতু সন্দেহ তৈরি হয়েছে, তিনি যতই বলুক নির্বাচন হবে, মানুষ আসলে কি হবে, এই সন্দেহের জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে, মানুষকে আস্থার জায়গা দিতে হবে। এটা হলো একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে আমরা যেটা বলতে চাই, অন্ধকার দিয়ে অন্ধকার দূর হয় না, অন্ধকার দূর করতে গেলে আলো জ্বালতে হয়। আজকে যে কালচারাল ফ্যাসিস্ট বলে যে কথাটা বলা হলো, তাহলে একটা উন্নততর সংস্কৃতি দিয়েই তো আবার কালচারাল ফ্যাসিস্টকে দূর করতে হবে। আমি তো যদি থুথুত মেরেই সেটা সমাধান করতে পারি, জুতা মেরেই যদি সমাধান করতে পারি, তাহলে পৃথিবীতে তো কোনোদিন আর উন্নত কিছু তৈরি করার দরকার ছিল না। আর একটা কথা বলে শেষ করে, আমাদের দেশের জাতীয় সংস্কৃতি, আমরা যে 3 জন বসে আছি, 3 জনের গায়ের রং কিন্তু এক নয়। আমাদের এখানে দেখুন, এই যে ভিন্ন ভিন্ন রঙের মানুষ হলাম, তার মানে পৃথিবীর কত দেশ থেকে কত ধরনের জনগোষ্ঠী এখানে এসেছে। 2, এইখানে সনাতন ধর্মের মধ্যে এসেছে বৌদ্ধ ধর্ম, তারপরে এসে খ্রিস্টান ধর্ম, তারপরে এসে ইসলাম ধর্ম। ফলে যে পৃথিবীতে প্রধান যে 4টা ধর্ম, 4 ধর্মের মানুষ এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে আছে। এর বাইরে 50টার মতো জাতিসত্তা আছে এখানে, তাদের প্রত্যেকের নিজস্ব ধর্ম বিশ্বাস আছে। এই এতটুকু জায়গার মধ্যে এই যে অদ্ভুত বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে কি আমরা শেষ করে দিতে পারবো? এই বৈচিত্র্যকে যদি শেষ করে দিই, তাহলে ভূখণ্ড থাকবে ওই টিক্কা খানের মতো, যে মাটি থাকবে, মানুষ থাকবে না। ফলে আমরা মনে করি সেই গণতান্ত্রিক চর্চাটা কোনোভাবেই ধ্বংস করা যাবে না। ফজলুর রহমান, একেবারে শেষ অংশে আছে, আপনি পুরনো প্রশ্ন করছিলেন। আমি আপনাকে বলি, ওই যে ইলেকশন যখন ইউনূস সাহেব 5 তারিখে রাত্র 8:20 বলল যে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকে, আমি তখনও বিশ্বাস করিনি, কিন্তু আমি তাকে বিশ্বাস করতে চাই। কিন্তু তার কর্মকাণ্ড বা তার যে যাদেরকে বলে তোরা হবে বাংলার প্রধানমন্ত্রী 26 বছর বয়সে যাদেরকে বলে, এবং এই ছেলেপেলেরা 3টা জেনারেশন ধ্বংস করে দেয়। আজকেও আমি বসছি, যেখানে যাবেন কোনো স্কুল কলেজ যে লেখাপড়া নাই, কিচ্ছু নাই এখানে। এইসব ছেলেপেলে 3টা জেনারেশন ধ্বংস করছে। এখন এরা বলতেছে না না ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। কোন ছেলেটা বলতেছে? সেই ছেলেটা দেখা যাবে তার বাড়ি নাই, যে থানা তার জন্মগ্রহণ করছে বলে। আমি বলতে পারি তার বাড়ি, বলতে পারি তার বাপের বাড়ি না থাকলে কি সে রাজনীতিবিদ হয়ে উঠতে পারে? না না, বাড়ি নাই মানে তার ঠিকানাই নাই, অ্যাড্রেসই নাই তার। ওই ছেলেটাই বলতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন, এবং সে মেম্বার ইলেকশন দাঁড়াইলে আমাকে ওই এলাকার এমপি এবং উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে বলছে ও মেম্বার হইতে পারবো না। কিন্তু সে বাংলাদেশের 18 কোটি মানুষের কথা বলে ইলেকশন হবে না। এই ইলেকশন হবে না কথাটা তো 307 যে রিক্সাওয়ালারে দিছে ফুল দেওয়ার অপরাধে, তো যে বলে যে ইলেকশন হবে না তাকে 6014 দেওয়া দরকার। ধারা যদি এরকম থাকতো। 1, 2 নম্বর হলো ইলেকশন করবে না। কেন করবে না? তারা জানে যে তারা ইলেকশন না করলে ইলেকশনটা হবে না। 1 হইল এনসিপি, 2 হইল জামাত, 3 হইল অন্যান্য ইসলামিক
নামদারি দলগুলো, এরা ইলেকশন না করলেও শুধু থাকে বিএনপি এবং বিএনপির সাথে 12 দল বা 14 দল বা 15 দল, তাহলে তো ওইটা ওই ইলেকশনের মতো হয়ে যাবে, হাসিনার ইলেকশনের মতো ইলেকশন। তাহলে তো এটা পার্টিসিপেটরি ইলেকশন হবে না। আবার যে দলটা ইলেকশন করতে চায় বা ইলেকশন করতে পারতো, সেই দলটা তো আমরা নিষিদ্ধ করেছি, ভালো কাম করছি আমরা, এরা ফেসিস্ট ছিল। কিন্তু সেই দলের রাজনীতি, বাঙালি জাতিসত্তার যে রাজনীতি, এই রাজনীতি থাকবে না এদেশে? থাকবে। এই এখন আমি পড়তেছিলাম, আপনার এখানে লেখা আছে ইমরান খানের দল কিন্তু পাকিস্তানে আন্দোলন করতেছে এবং পাকিস্তান ব্লক করে দিছে, এবং ইমরান খানের দলের মার্কা এবং নাম যখন ব্লক করে দিছে, অন্য দল থেকে বা স্বতন্ত্রভাবে দাঁড়ায় কিন্তু মুসলিম লীগের চেয়ে বেশি ভোট পাইছে, বেশি সিট পাইছে। এইখানে বাঙালি জাতিসত্তার রাজনীতি থাকতে হবে, এবং এটার পক্ষে আমি বললাম স্বতন্ত্রভাবে হইলো দল দাঁড়াবে এখানে। এবং যে জামাত মনে করতেছে বাগবাকুম ক্ষমতা জাম করা থার্ডও হইতে পারে।